একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে? মস্তিষ্ক কি খারাপ হয়ে গেছে তোমার শরণ? কি যাতা বলছো? আমিনা বেগমের রাগান্বিত চেহারাটা দেখে শরণ কিছু মুহূর্ত চুপ থাকলো। তারপর নিচু কণ্ঠে বলল, মাথা খারাপ হয়নি আম্মু, আমি ওই মেয়েকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমিনা বেগম অবাক চোখে ছেলের দিকে তাকালো। চোখে তার অবিশ্বাস্য। আদৌ কি এটা বিশ্বাস করা যায়? যে ছেলে বিয়ে নামক শব্দ শুনতে পারে না, সে নাকি আবার বিয়ে করবে, তাও কিনা একজন ডিভোর্সি মেয়েকে? আমিনা বেগম কটমট কণ্ঠে বললেন, বিয়ে করার এত শখ থাকলে আরো আগে বলতে। আর তোমার এখন এই কপাল আসেনি তোমাকে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে হবে? আর আমি এতটা পাগল না যে একটা ডিভোর্সি মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব। শরণ আলতো করে হাসলো। আমিনা বেগম ব্রু কুচকালো। শরণ আমিনা বেগমের গম্ভীর মুখের দিকে তাকিয়ে জোরালো কণ্ঠে বলল, বিয়ে আমি ওই মেয়েকেই করছি, তোমাকে শুধু ইনফর্ম করতে এসেছিলাম। তুমি বিয়ে দিবে না না দিবে এটা তোমার ব্যাপার, আমি উঠিয়ে নিয়ে বিয়ে করব। আর যদি মান সম্মান রক্ষা করতে চাও তবে পারিবারিক ভাবে দিও, এতটাও কুলাঙ্গার আমি না। শরণ! আমিনা বেগম চিৎকার করলেন। শরণ সেদিকে পাত্তা না দিয়ে বড় বড় পা ফেলে নিজের রুমে চলে গেল। আর আমিনা বেগম স্থির চিত্তে দরজার কাছে দাঁড়িয়ে রইল। তিনি ছেলের কথা শুনে অবিশ্বস্ত প্রকাশ করলেন। শরণ একটু রাগী, সে একবার যা কথা বলে সেটা করেই ছাড়ে। আমিনা বেগম মেজাজ খারাপ করে দরজা লাগিয়ে দিল। মাথা যন্ত্রণা করছে তার ছেলের কথা শুনে। সোনিয়া আর কতক্ষণ লাগবে? সারাদিন বাথরুমে বসে থাকবে নাকি? আরে হয়েছে, ওয়েট কর একটু। সুমি দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এই হতসারি, তাড়াতাড়ি বের হ, নিজেও লেট করতেছে, আমাকেও লেট করাচ্ছে। আমার চাকরি গেলে তোকে আমি খেয়ে ফেলবো। সোনিয়া বাথরুম থেকে চিৎকার করে বলল, আর একটু অপেক্ষা করো। সুমি পায়ের পাতার উপর পা দিয়ে বলল, আর অপেক্ষা করতে পারতেছি না, এখানেই করে দেব কিন্তু। ঠাস করে দরজা খুলে দিল সোনিয়া। সুমির দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, একটা বাথরুম কিনে নিয়ে এসো, প্রতিদিন এই ঝামেলা আমার আর ভালো লাগে না, গেলাম আমি। সুমি দরজার সামনে থেকে সোনিয়াকে দুই হাত দিয়ে সরিয়ে দিয়ে দরজার হাতল ধরে চিপচিপ কণ্ঠে বলল, নাস্তাটা করে যা। কথাটা বলেই সুমি বাথরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। সোনিয়া তা দেখে চোখ মুখ উল্টালো, গুনগুন করে গাইতে শুরু করলো। ভেন্টি ব্যাগটা নেওয়ার জন্য রুমে আসলো। বারান্দা থেকে প্রখর আলো রুমে ঢুকছে। ভাদ্র মাস চলছে, একটু অভদ্র না হলে কি হয়? সোনিয়ার চোখগুলো সকাল থেকে জল করছে, কান্নার জন্য না, কিছু খাবার আসায়। আর সেটা হচ্ছে আমের আচার। পাশের বাসার বারান্দায় দেখা যাচ্ছে 4টা আচারের বয়াম। সোনিয়ার লোভ সামলাতে পারলো না, এক দৌড়ে রান্না করে গেল, একটা চামচ আর একটা বাটি নিয়ে আসলো। জিভের ডগায় পানি চলে আসছে। সোনিয়া কিছু একটা ভেবে ভান করার মতো করে বলল, বিলাইকে দিয়েছে মাছ পাহারা দিতে, এখন যদি বিলাই একটু মাছ খায় তাহলে কি সেটা তার দোষ? সোনিয়া আনমনে বলতে বলতে বারান্দায় যেয়ে আশেপাশে উকি দিল। আশেপাশে কেন, দূর আসমানেও কাউকে দেখা যাচ্ছে না। যাক বাবা, কেউ নেই। অদূরে আকাশের দিকে তাকিয়ে সোনিয়া আবার বলল, আল্লাহ, কেউ না দেখলে তুমি তো দেখছো, তুমি নিজেই বলো আচারের লোভ কি সামলানো যায়? সোনিয়ার কথা বাড়ালো না, আলতো করে হাত বাড়িয়ে দিল। রোদের উষ্ণ তাপে ফর্সা হাত ঝলসে যাওয়ার অবস্থা। আচারের বয়ামটা অসম্ভব রকমের গরম হয়ে আছে। সোনিয়া আলতো করে বোতলের মুখটা খুললো। আচারের গ্রানে যেন চারপাশটা ভরে গেছে। চোখ দুটো চকচক করছে সোনিয়ার। ভিজে একটা ডুব গিলল। চামচ ঢুকিয়ে যেই না আচার নিতে যাবে অমনি শোনা গেল গম্ভীর কণ্ঠ, এই মেয়ে, আমার আচারে হাত দিয়েছো কেন? সোনিয়ার যেন প্রাণের আত্মাটা উড়ে গেল। এতটাই ভয় পেয়েছে, ভয়ে লাফিয়ে উঠছে। আর তখনই ঘটলো অঘটন। ঠাস করে হাত ফসকে পড়ে গেল আচারের বয়ামটা। সোনিয়ার চেহারাটা রক্তশূন্য হয়ে গেল। এতটাই অবাক হয়ে গেছে, কাচের বয়াম পড়ে যাওয়ার ঝনঝন শব্দটা ওর কানে আসছে না। সোনিয়া আলতো করে মাথাটা উপরে তুললো। একজন অসম্ভব সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। সোনিয়ার মুখের পানি শেষ হয়ে গেছে। কাঁদো কাঁদো অবস্থায় চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছে সে। যুবকটির চেহারা দেখে মনে হচ্ছে অসম্ভব রেগে আছে। সোনিয়া ভাবলো, আচ্ছা, আমাকে কি খুন করে ফেলবে? যুবকটি দাঁতে দাঁত চেপে রয়েছে, পারলে এখনই গিলে খাই এই মেয়েকে। অত্যন্ত গম্ভীর আর রাগান্বিত কণ্ঠে হুঙ্কার ছেড়ে বলল, এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার আচারের বয়াম ফেলে দেওয়ার? অভদ্র ইডিয়েট। সোনিয়া শুকনো একটা ডুব গিলল। আমতা করে বলল, আসলে। যুবকটির রাগ যেন আরো বেড়ে গেল। 2-1 কদম এগিয়ে এসে কণ্ঠ চিবিয়ে চিবিয়ে বলল, কি আসলে নকলে? বোবা নাকি তুমি? তখন থেকে কি ইউ করছো? সোনিয়া অপমানিত বোধ করলো। সে কথা বলবে কিভাবে? এই লোকের চেহারা দেখলে তো মনে হচ্ছে যেন জান চলে যাবে। তবু বহু কষ্টে বের করলো মুখ থেকে, সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমার বিবেক কাজ করেনি, আবেগ কাজ করেছে। যুবকটি যেন দ্বিগুণ রেগে গেল। আচারের বয়ামগুলোর দিকে তাকিয়ে বলে উঠলো, ফাত্রামি করা হচ্ছে আমার সাথে? অসভ্য নির্লজ্জ মেয়ে, আচার কিনে খেতে পারো না? অন্যের বাড়ির আচারে নজর দাও কেন? এগুলো আমার মায়ের হাতের বানানো আচার ছিল, ইচ্ছে তো করছে তোকে একটা ফাটিয়ে চরমারি। সোনিয়ার যেন হুশ ফিরল। কটপট কণ্ঠে বলল, একটা আচারের বয়াম ধরেছিলাম, ধন সম্পদ ধরে ফেলিনি। এরকম ব্যবহার করছেন কেন? বেয়াদব মেয়ে, আমার সামনে থেকে চলে যাও। সোনিয়া মুখ বেঁকিয়ে বলল, আমি আমার বাড়ির বারান্দায় আছি, অন্যের বারান্দায় বসে নেই। যুবকটি কোনো কথা বলল না। আর কিছুক্ষণ তাকিয়ে থেকে হুড়মুড় করে চলে গেল বারান্দা থেকে। ঘরে যে হুঙ্কার ছেড়ে ডাকতে থাকলো, নীরব, এই নীরব।
মাত্রই বই নিয়ে বসেছিল নীরব, সামনেই তার এডমিশন। ভাইয়ের ডাক শুনে বিরক্ত হয়ে আবার ভয় পেল। দৌড়ে বাহিরে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? বারান্দায় গিয়ে বারান্দাটা পরিষ্কার করে আসো। নীরব ভাইয়ের কথার উপর আর একটা কথা বলল না। ভাইয়ের চেহারা দেখে সে বুঝে ফেলেছে কোনো অঘটন ঘটেছে, না হলে এত রাগ করার কি আছে। নীরব তার ভাইয়ের রাগ করা খুবই ভয় পায়। তাসফিন, রুহির সাথে দেখা করতে গিয়েছিলে? জি না, কেন যাওনি? মায়ের দিকে তাকালো তাসফিন। বিরক্ত লাগছে, প্রত্যেকটা মুহূর্ত বিরক্ত লাগছে। বিরক্ত করে কণ্ঠে বলল, আমি কালকেও বলেছি না আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। তুহিনা বেগম কটমট করে রাগ দেখিয়ে বলল, আর আমিও তোমাকে বলেছি না ওই মেয়েকে বিয়ে করতে হবে। আচারের বয়াম ভেঙে ফেলার ঝামেলার পরে মেজাজটা এমনিতেই খারাপ ছিল সোনিয়ার। তার উপর আজ আর অফিসে যাওয়া নেই, চাকরি হারানোর তীব্র দুশ্চিন্তা আর মাথার ভেতরে বন বন শব্দ। সুমি সকালে তড়িঘড়ি করে অফিসে চলে যাওয়ার পর সোনিয়া ড্রয়িং রুমে সোফায় একা একা বসে রইল। আজ সকালে বারান্দায় ওই রাগী যুবকটির ধমক আর কড়া ভাষার অপমানটা কিছুতেই ভুলতে পারছিল না সে। আজ পর্যন্ত সোনিয়ার জীবনে কেউ তাকে এভাবে সরাসরি এতটা নির্দয় আর চড়া গলায় কথা বলেনি। এত হিংস্র চোখ নিয়ে কোনো অপরিচিত পুরুষ তার দিকে তেড়ে আসেনি। যুবকটির সেই রাগান্বিত চেহারা আর গমগমে গলার আওয়াজ মনে পড়তেই সোনিয়ার বুকের ভেতরটা বয়ে টিপ টিপ করে উঠল। তার মনে হলো, সত্যি যদি কোনো কারণে ওই লোকের সাথে আবার মুখোমুখি দেখা হয়ে যায় তবে আর রক্ষা নেই। ভয় আর দুশ্চিন্তায় সোনিয়া আর ঘরে বসে থাকতে পারলো না। ঘড়ির দিকে তাকালো, বারবার সময় দেখছে সে। ইন্টারভিউ বা নতুন কাজের খোঁজে বের হতে বড্ড লেট হয়ে যাচ্ছে। চটপট তৈরি হয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ফ্ল্যাটের দরজা লক করে তাড়াহুড়া করে নিচে নেমে এলো সে। বাইরে ভাদ্র মাসের মারাত্মক দাবদাহ। প্রখর রোদ আর গুমট গরমে সোনিয়ার শরীর দিয়ে যেন গল গল করে ঘাম ঝরছে। মাথায় তখনও তীব্র যন্ত্রণা। ব্যাগ থেকে চট করে একটা টিস্যু বের করে কপাল আর মুখের জমা ঘামগুলো মুছে নিল। গরম আর বিরক্তিতে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে মেজাজ খারাপ করে ভেজা টিস্যুটা না দেখে রাস্তার দিকে ছুঁড়ে ফেলে দিল। আর ঠিক তখনই ঘটলো চরম অঘটন। টিস্যুটা উড়ে গিয়ে সোজাসুজি পড়লো ঠিক পাশ দিয়ে হেঁটে যাওয়া ওই রাগী যুবকটির একদম মুখের উপর। যুবকটি সকাল থেকে মেজাজ খারাপ করেছিল। সকালে আচারের বয়াম ভাঙার রাগ, তার উপর একটু আগে গ্যারেজে গিয়ে দেখে এসেছে তার প্রিয় গাড়িটা নষ্ট হয়ে স্টার্ট নিচ্ছে না। তীব্র মেজাজ খারাপ নিয়ে গাড়ি রেখে বাইরে বেরিয়ে এসেছে। তার উপর হুট করে একটা ভেজা টিস্যু মুখের উপর এসে পড়তে সে এক মুহূর্তের জন্য নিজের মেজাজ ধরে রাখতে পারল না। চোখের পলকে পা চালিয়ে সে সোনিয়ার দিকে তেড়ে এলো। দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিয়ে বলল, আপনার সমস্যা ঠিক কোথায় বুঝলাম না তো। সকালে আচারের বয়াম ভাঙলেন আর এখন সোজা আমার মুখের উপর নোংরা টিস্যু ছুঁড়ে মারলেন। ফাত্রামি করার আর জায়গা পাননি। সোনিয়া ঘাবড়ে গেল। নিজের ভুল বুঝতে পেরে ভেজা টিস্যুর দিকে তাকিয়ে অপরাধীর মতো বলল, আরে আমি তো আপনাকে দেখে ছুরিনি, বাতাসে উড়ে আপনার গালে লেগেছে। এর জন্য এভাবে চিল্লাচ্ছেন কেন? যুবকটি এমনিতে গম্ভীর আর কথা কম বলে, কিন্তু সোনিয়ার কাণ্ড কারখানায় তার মুখের চোয়াল শক্ত হয়ে উঠল। সে চিবিয়ে চিবিয়ে বলল, রাস্তায় চলতে গেলে কি চোখ দুটো পকেটে রেখে চলেন? আপনার অসভ্যতার কোনো সীমা থাকা উচিত। সোনিয়াও মেজাজ সামলাতে না পেরে চেঁচিয়ে উঠল, একদম বেশি কথা বলবেন না। কত বড় মহাপুরুষ রে বাবা, একটা টিস্যুর জন্য রাস্তায় দাঁড়াইয়া ক্যাসকেস শুরু করছে। ঠিক সেই মুহূর্তে একটা খালি রিক্সা এসে থামলো। তীব্র রোদে দাঁড়িয়ে বিরক্ত সোনিয়া রিক্সার দিকে এক পা বাড়াতেই যুবকটি চট করে কোনো কথা না বলে সোনিয়ার আগে রিক্সায় উঠে বসলো। সোনিয়া যেন আকাশ থেকে পড়লো। রিক্সাওয়ালা একদম সামনে দাঁড়িয়ে সে হাত উঁচিয়ে চিৎকার করে বলল, এই যে মিস্টার, লজ্জা করে না? একটা মেয়ের আগে রিক্সা ডেকে নেওয়া রিক্সায় ধপ করে উঠে বসলেন। নামুন বলছি। যুবকটি এক চিলতে পাত্তা না দিয়ে শার্টের কলারটা একটু ঠিক করে অত্যন্ত শীতল আর কড়া গলায় বলল, আমি আগেই সেটা দিয়ে থামিয়েছি, নামার প্রশ্নই উঠে না। আর আপনার মতো ঝগড়ুটে মেয়ের সাথে তর্ক করার মুড আমার একদম নেই। আমি ঝগড়ুটে? সোনিয়ার আগে ফুসতে ফুসতে রিস্কার হুড় ধরে টান দিল, একদম নামুন, আমার লেট হয়ে যাচ্ছে। রিক্সাওয়ালা মামা ভেবাচাকা খেয়ে দুজনের ঝগড়া দেখছিল। এক পর্যায়ে রোদের দাপটে অতিষ্ঠ হয়ে বলল, ম্যাডাম আপনারা দুইজন তো একই রোডের দিকে যাইবেন মনে হচ্ছে, মিটাইয়া উঠে পড়েন, এই গরমে আরেকটা রিক্সা পাইবেন না। যুবকটি চরম বিরক্তিতে মুখ ঘুরিয়ে নিল। লোকজনের সামনে আর তর্ক বাড়াতে ইচ্ছে করছিল না তার। সে অনীহানিয়া চেপে বসে রিক্সার একদিকে সরে গেল। সোনিয়াও আর কোনো উপায় না পেয়ে তীব্র রাগে কিরবির করতে করতে রিক্সার অন্য কোণায় গিয়ে বসলো। দুজন দুই দিকে মুখ ফিরিয়ে বসে রইল, যেন একে অপরকে চেনেও না, আসলে তারা শুভাকাঙ্ক্ষী। রিক্সা চলতে শুরু করতে রাস্তার একটা বড় গর্তে হঠাৎ চাকা ধপাস করে পড়ে প্রচন্ড একটা ঝাঁকি খেলো। সোনিয়া সামলাতে না পেরে ভারসাম্য হারিয়ে সোজা গিয়ে আশ্রে পড়লো যুবকটির শক্ত চওড়া বুকের উপর। এক মুহূর্তের জন্য দুজনের নিঃশ্বাস যেন থমকে গেল। সোনিয়ার গাল যুবকটির বুকের শার্টে ঠেকে গেছে, আর যুবকটি সংকুচিত হয়ে নিজের হাত দিয়ে সোনিয়াকে সামলাতে গিয়ে শক্ত করে ধরে ফেললো। হঠাৎ এমন বুকের উপর আশ্রে পড়ায় দুজনে থমকে যাওয়া চোখে দৃষ্টি যেন কিছু মুহূর্তের জন্য আটকে রইল। যুবকটির সেই তীক্ষ্ণ কুসকুসে কালো গভীর চোখের তীব্রতায় সোনিয়ার বুক কাঁপিয়ে দিল। নিজের এমন অস্বস্তিকর অবস্থা বুঝতে পেরে সোনিয়া তাড়াহুড়া করে সোজা হয়ে বসলো। গাল দুটো লজ্জায় আর গরমে
লাল হয়ে উঠছে। ওড়নাটা টেনে নিয়ে মুখ ঘুরিয়ে বিড়বিড় করে বলল, অসভ্য রিক্সাওয়ালা, চোখ কান খোলা রেখে চালাতে পারে না? যুবকটি চট করে নিজের শার্টের ভাঁজ সোজা করলো। চরম বিরক্তি আর অস্বস্তি চেপে মুখ গুমরা করে শীতল গলায় বলল, নিজের ব্যালেন্স সামলাতে পারেন না আর দোষ দিচ্ছেন রিক্সাওয়ালার? একটু সাবধানে বসতে পারছেন না? হাত সরিয়ে নিন। সোনিয়া ফুঁসে উঠে বলল, আমি তো আর ইচ্ছে করে আপনার উপর পড়িনি, ওভাবে তেড়ে আসছেন কেন? যুবকটি আর কথা বাড়ালো না। সে এমনিতে ভীষণ কম কথা বলে, গম্ভীর টাইপের মানুষ, অযথা কথা বাড়ানো তার স্বভাব বিরুদ্ধ। চশমাটা পকেট থেকে বের করে চোখে দিয়ে একপাশে মুখ ঘুরিয়ে শান্ত হয়ে বসে রইল। সোনিয়া রাগ আর অপমানে হাত দুটো গুটিয়ে বসে রইল। খানিকটা পর যেতেই একটা সিগন্যালে রিক্সা থামলো। সোনিয়া মেজাজ খারাপ করে গন্তব্যে নামার আগে মানি ব্যাগ খুলতে গিয়ে চমকে উঠল। তার ব্যাগ খোলা, ভেতরে মানি ব্যাগটাই নেই। সোনিয়ার মুখের রক্ত যেন এক নিমেষে চুষে নেওয়া হলো। সকালে শরণের সাথে তুলকালাম আর বাসায় তাড়াহুড়া করে বের হওয়ার সময় মানি ব্যাগটা সোফায় ফেলে এসেছে। সোনিয়া আমতা করে বলল, রিক্সাওয়ালা মামা, আমার মানি ব্যাগটা তো বাসায় ফেলে এসেছি। রিক্সাওয়ালা মেজাজ খারাপ করে বলল, কি কোন ম্যাডাম, ভাড়া ছাড়া এত দূর আসলেন? সোনিয়া চরম বিপদে পড়ে গেল। চৈত্র ভাদ্রের কড়া রোদ নিজের এই অপদস্থ অবস্থা দেখে তার কাঁদতে ইচ্ছে করছে। ঠিক তখনই পাশের গম্ভীর যুবকটি কিছু না বলে পকেট থেকে 100 টাকার একটি নোট বের করে সোনিয়ার ভাড়াসহ রিক্সাওয়ালার হাতে গুজে দিল। সোনিয়া অবাক হয়ে যুবকটির দিকে তাকালো। যুবকটি রিক্সা থেকে নেমে এক চুলো না দাঁড়িয়ে সোজা সামনের এক বিশাল কর্পোরেট ভবনের দিকে হাঁটতে শুরু করলো। সোনিয়া পেছন থেকে একটু ইতস্ত করে ডাকলো, শুনুন মিস্টার, আচারের বয়াম। যুবকটি থমকে দাঁড়ালো, ধীরে ধীরে পেছনে ঘুরে ঠান্ডা চোখে সোনিয়ার দিকে তাকালো। সোনিয়া অপরাধীর মতো চোখ নিচু করে বলল, আপনার টাকাটা আমি পরে ফেরত দিয়ে দেব। আপনার নাম আর ফোন নাম্বারটা? যুবকটি এক মুহূর্ত থামলো, তারপর খুব সংক্ষেপে নিরুত্তাপ গলায় উত্তর দিল, টাকা ফেরত লাগবে না। আর পরের বার রাস্তায় বের হওয়ার আগে আচার আর মানি ব্যাগ দুটোর কথায় মাথায় রাখবেন। কথাটা বলে যুবকটি ভবনের ভেতরে ঢুকে গেল। সোনিয়া দাঁড়িয়ে রইল হা করে, রাগে নিজের ঠোঁট কামড়ে মনে মনে বলল, কি অসভ্য আর অহংকারী লোক রে বাবা, এক পয়সার ভদ্রতা নেই। সকালে এত সব দৌড়ঝাঁপ, রিক্সার ঝামেলা আর মাথার উপর দিয়ে পাওনা চাকরির দুশ্চিন্তা, সব মিলিয়ে সোনিয়ার পেট থেকে যেন খিদে চোচো আওয়াজ আসছিল। শরীরটা চরম ক্লান্তিতে ভেঙে পড়ছে। বাসায় ফিরলে আবার রুহির কান্না আর শরণের হুমকির চিন্তা মাথায় চেপে বসবে। তাই নিজের মনের উপর একটু বিরোধিতা হয়ে পেটের খিদে মেটাতে সোনিয়া কাছের একটা শান্ত চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে ঢুকলো। রেস্টুরেন্টের ভেতরে ঠান্ডা এসি আর হালকা নরম আলো, মেজাজটা একটু শান্ত হলো। সোনিয়া এক কোনায় দুটো চেয়ার, একটা খালি টেবিলে গিয়ে বসলো। ওয়েটার এসে মেনু দিয়ে গেল। ও নিজের পছন্দের ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করলো। খাবারের অপেক্ষা করার মাঝে হুট করে তার সামনে এসে দাঁড়ালো একটা চেনা ছায়া। সোনিয়া মুখ তুলে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে ইফতেখার তাসফিন। তাসফিনের চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ, চুলগুলো উস্কো খুস্কো। সোনিয়াকে একলা বসে থাকতে দেখে তাসফিন এক মুহূর্ত দেরি না করে সোনিয়ার মুখোমুখি চেয়ারটায় ধপ করে বসে পড়লো। সোনিয়া, ভাগ্যিস তোমাকে এখানে পেয়ে গেলাম, আমি তোমার বাসার দিকে যাচ্ছিলাম। তাসফিনের গলায় তীব্র আকুতি আর ব্যাকুলতা। সোনিয়া নিজের মুখটা মুহূর্তে কঠিন আর বরফ শীতল করে ফেললো। ও সোজা হয়ে বসে ঠান্ডা চোখে তাসফিনের দিকে তাকিয়ে খুব নিচু কিন্তু ধারালো গলায় বলল, আপনি এখানে বসার অনুমতি চাননি মিস্টার তাসফিন, আর আমি আপনার সাথে কোনো কথা বলতে ইচ্ছুক নই। সোনিয়া প্লিজ কথা শোনো। তাসফিন টেবিলের উপর হাত বাড়িয়ে সোনিয়ার হাতটা ধরতে গেল, কিন্তু সোনিয়া ঝটকা মেরে নিজের হাতটা সরিয়ে নিল। তাসফিন একটা দীর্ঘশ্বাস ফেলে ভাঙা গলায় বলল, আমি রুহির সাথে বিয়েটা ভেঙে দিয়েছি সোনিয়া, আমি পারি না। তোমাকে এভাবে নিজের চোখে দেখার পরে আর অন্য কাউকে নিজের জীবনে আনতে পারি না। 5 বছর আগের ভুলটা আমি আজ শুধরে নিতে চাই। তুমি প্লিজ আমার সাথে চলো। আমরা একদম চুপ। সোনিয়া এবার দাঁতে দাঁত চেপে ফিস ফিস করে হুঙ্কার দিয়ে উঠলো, নিজের সুবিধা মতো জীবনটাকে খেলনা বানানো বন্ধ করুন। রুহির চোখ ভরা স্বপ্নগুলোকে এক ফুতে উড়িয়ে দিয়ে আপনি এখন আমার সামনে এসেছেন ভালোবাসার নাটক করতে। লজ্জা করেন আপনার? এটা নাটক না সোনিয়া, আমি সত্যি তোমাকে সারা। চুপ। 5 বছর আগে মনে ছিল না যখন আমার চোখের সামনে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে পরক্রিয়া করতেন আর আমায় মিথ্যা বলতেন? ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।